টিম টিমাটিম টিম, মরিচ গাছে হাঁসের ডিম, টিম টিমাটিম টিম, বাজারে বেচবো সেই ডিম। এই অদ্ভুত গানটি মনের সুখে গাইতে গাইতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে টিউশনের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল ত্রিধা। ঠিক তখনই বলে চিৎকার দিয়ে মেয়েটা মেঝেতে বসে পড়ল। সামনে তাকিয়ে দেখলো এক জোড়া পা, সেই পায়ে পড়া চকচকে কালো জুতো। এবার ত্রিধা খানিকটা ভ্রু কুঁচকে মাথা তুলে আস্তে আস্তে উপরে তাকালো, আর মনে মনে ভাবলো, বাবা তো এই সময় বাড়িতে আসার কথা না। তারপর ভাবনা ভেঙে ভালো মতো করে তাকিয়ে দেখলো, ইয়া লম্বা এক যুবক, কালো শার্ট আর চোখে সানগ্লাস লাগিয়ে কটমট করে এদিকেই তাকিয়ে আছে। ত্রিধা বুঝল না তার দিকে এভাবে তাকানোর কারণ। সে হাত ঝাঁতে ঝাঁতে মেঝে থেকে উঠে দাঁড়ালো, তারপর যুবকের সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, এই যে হ্যালো মিস্টার রক্তচোষা বাদর, এভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে চোখ দিয়ে আমার শরীরে রক্ত চুষে খাচ্ছেন। যুবকটি মনে হয় এইবার আরেকটু বেশি রেগে গেল। কিছু বলার আগেই ত্রিধা আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে আবারও বলল, এভাবে কটমট করে তাকানোর কিছু নেই। আপনি নিশ্চয়ই ডেলিভারি ম্যান, যা দিতে এসেছেন তা দিয়ে বের হন আমাদের বাড়ি থেকে। যুবকটি খপ করে ত্রিধার আঙ্গুলটি ধরে ফেলল, তারপর চোয়াল শক্ত করে বলল, জাস্ট শ্যাট আপ। এত বছরে একটুও পাল্টাসনি, আর একটাও বাজে কথা বললে থাপড়ে তোর সাদা মোলার মতন চেহারা লাল বানিয়ে দেব। ত্রিধা এমন কর্কশ কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। এরপর কিছু বলবে এমন সময় তার পেছন থেকে শব্দ ভেসে এলো মালিহা খানের। আরে আহিয়ান দাদু ভাই। আহিয়ানের নাম কানে আসতে ত্রিধা চোখ বড় বড় করে সামনে তাকালো। মনে মনে বলল, তাই তো বলি, এই তল্লাতে আর কে আছে যে আমাকে সাদা মুলা বলে ডাকবে। ত্রিধা আহিয়ানকে কিছু বলবে তার আগেই আহিয়ান ত্রিধাকে কোনোরকম পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে ঢুকে তার দাদুরকে জড়িয়ে ধরলো। মালিয়া খান তো এত বছর পর আহিয়ানকে সামনাসামনি দেখে খুশিতে কেঁদিয়ে দিলেন। তারপর চোখ মুছতে মুছতে বললেন, কেমন আছিস দাদু ভাই? আর তোর পাপা মাম্মাকে কেন নিয়ে আসলি না? ঠিক তখনই দরজার সামনে থেকে একসাথে কয়েকটি কণ্ঠ ভেসে আসলো, সারপ্রাইজ। মালিয়া খান সেদিকে তাকিয়ে দেখলেন আবির, মেঘ, আহিয়া, আদির বউ রাই এবং তাদের 3 বছরের ছোট্ট মেয়ে আদিবা দাঁড়িয়ে আছে। মালিহা খান একসাথে ছেলের বউ, নাতি নাতনি সবাইকে দেখে খুশিতে চিৎকার করে বাকি সবাইকে ডাকা শুরু করলো। খুশি তো হওয়ারই কথা। দীর্ঘ 12 বছর আগে খানবাড়ির এই অর্ধেক সদস্য লন্ডনে পাড়ি জমিয়েছিল। তারপর আর সপরিবার একসাথে হয়ে ওঠা হয়নি। আদিকে মিমের বিয়ের 1 মাসের মাথায় লন্ডনে পাঠানো হয়। গত কয়েক বছর আগে অবশ্য আদি একবার দেশে ফিরেছিল। শুধু আদি একা নয়, আহিয়ান ও আহিয়া বাদে সবাই এসেছিল আদির বিয়ের উপলক্ষে। মেকাবিরের ছেলে মেয়ে না আসায় খানবাড়ির সকলে অনেক আফসোস করলেও সেদিন খুব বেশি খুশি হয়েছিল ত্রিধা খান। ত্রিধা হলো তানবীরের বন্যার একমাত্র আদরের মেয়ে। ত্রিধার সাথে আহিয়ান খুব মিষ্টি সম্পর্ক, কিন্তু আহিয়ানের সাথে ত্রিধার সবসময় ঝগড়া ও মারামারি বেশি হয়। ত্রিধা একটু বেশি কথা বলে, যেটা আহিয়ান এর কখনোই পছন্দ ছিল না। তাছাড়া জন্মের পর থেকেই যে 10 বছর খানবাড়িতে কাটিয়েছে সে, ত্রিধাকে সুযোগ পেলেই থাপ্পড় মারত। তাও ত্রিধা আহিয়ানের সামনে গিয়ে বকবক করত। মালিহা খানের ডাক শুনে নিচতলা ও দোতলার সবাই বেরিয়ে এলো। বন্যা তো মেঘকে দেখে খুশিতে ঝাপটে ধরলো। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আজকে প্রচুর খুশি। অনেক বছর পর আবারও খানবাড়ি পরিপূর্ণ হলো। আবির তার আম্মু, মামুনি ও কাকিয়াকে সালাম করলো। মালিহা খান তো ছেলেকে ধরে কান্নায় ভেঙে পড়েছে। আবির মাকে শান্ত করতে করতে বলল, আম্মু এভাবে কান্না করো না প্লিজ। এভাবে কান্না করলে কিন্তু আমি আবারও লন্ডন ফেরত চলে যাব। মালিহা খান কাঁদতে কাঁদতে বলল, আর যদি কান্না বন্ধ করি? আবির হাসতে হাসতে বলল, তাহলে ভাবছি শুধু আহিয়ান ও আহিয়াকে ফেরত পাঠাবো, আর আমরা সবাই থেকে যাব তোমাদের কাছে। বাড়ির 3 কর্তি খুশি কে দেখে, সবার চোখে পানি, কিন্তু এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। আমি ভাবতে পারছি না আমাকে সবাই এত সহজে ভুলে গেলে। কথাটি কানে আসা মাত্রই সকলে সেদিকে তাকালো। দেখলো আহিয়া অভিমানের দৃষ্টি নিয়ে সকলের দিকে তাকিয়ে আছে। হালিমা খান এগিয়ে গিয়ে বলল, আমার নানু ভাইকে কি আমরা ভুলতে পারি? বলেই আহিয়াকে বুকে জড়িয়ে নিল। আহিয়ান একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ত্রিধা একটু পর পর কটমট করে তার দিকেই তাকাচ্ছে। মনে মনে ভাবছে, এই বাদরটা এত লম্বা কিভাবে হলো? এই রক্তচোষা বাদরের সাথে ছোটবেলায় আমি ঝগড়া করে পারিনি, ঠাস ঠাস থাপ্পড় দিয়ে দিত আমায়। আর এখন তো এত লম্বা হয়ে গেছে, এখন তো আর তার সাথে ঝগড়া করে আরও পারবো না।
ছেলে মেয়েদের লেখাপড়ার কথা ভেবে ওদের নিয়ে ১২ বছর আগে বিদেশে গিয়েছিলি। তখন ওরা ছোট ছিল, একা থাকতে পারতো না, তাই তোদের যেতে দিয়েছিলাম। কিন্তু এখন ওরা বড় হয়েছে, এবার ওরা দুজন একাই ফিরে যাবে। তুই, মেঘ, আদিও, রায়কে এবার আর যেতে দিচ্ছি না। মালিয়া খানের কথা শুনে আবির মেঘ মৃদু হাসলো। আবির বলল, বলছি তো আম্মু, এবার আর আমরা যাচ্ছি না। একেবারেই চলে এসেছি খানবাড়িতে। বন্যা ফোন হাতে কাকে যেন কল দিচ্ছিল। মেঘ ফোনটা কেড়ে নিয়ে বলল, দেখ বেবি, ভুলেও এই কাজ করবি না। আমি চাই ভাইয়া বিকেলে বাড়ি এসে আমাদেরকে দেখে অবাক হোক। তারপর মেঘ আবারও সকলের দিকে তাকিয়ে বলল, বড় আব্বু, আব্বু কাকামণিকে কেউ বলবে না আমরা যে এসেছি। মেঘের এখনো বাচ্চামি কথা শুনে সবাই এক দফা হাসলো। মেঘ হঠাৎ লক্ষ্য করলো এখনো দরজার সামনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে ত্রিধা। মেঘ ইশারা দিয়ে ডাক দিয়ে ত্রিধা গিয়ে মেঘকে ঝাপটে ধরলো। মেঘ ত্রিধাকে আদর করে কপালে চুমু দিয়ে কুশলাতি বিনিময় করলো। আহিয়ান বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়েই রইল। ত্রিধা সেটা দেখে মুখ ভেঙচি দিল। বড় আম্মু, কোলে কোলে। ৩ বছরের আদিবার ভাঙা ভাঙা কণ্ঠস্বর শুনে মেঘ সেদিকে তাকালো। দেখলো আদিবা কোলে উঠতে চাইছে। এটা আজ প্রথম দিন নয়, বাহিরের দেশে যখন ছিল তখনও যদি দেখতো অন্য কাউকে মেঘ আদর করছে, ঠিক তখনই আদিবা মেঘের কোলে চড়ে বসতো। আদি মৃদু হেসে এসে আদিবাকে কোলে নিতে চাইল, কিন্তু আদিবা হাত সরিয়ে দিয়ে বলল, যাব না। ওর অভিমান দেখে উপস্থিত সকলেই হেসে দিল। রায় এসে বলল, মাম্মার কোলে এসো প্রিন্সেস। কিন্তু আদিবা ওর মায়ের হাতটাও সরিয়ে দিল। মেঘ এসে আদিবাকে কোলে নিয়ে আদর করলো। আদিবা খিলখিলিয়ে হেসে বলল, আমার বড় আম্মু। সবাই আবারও হেসে দিল। মালিহা খান সকলের উদ্দেশ্যে বলল, সবাই রুমে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তার ব্যবস্থা করছি। আবির মেঘ দ্বিতীয় তলায় তাদের রুমের দিকে গেল। আদি ও রায় আদিবাকে নিয়ে গেল তাদের রুমে। আদির রুম এখন দ্বিতীয় তলায় শিফট করা হয়েছে। দ্বিতীয় তলার একটা রুম ঠিক করা হয়েছে আদির জন্য। আহিয়ান বলল, আমি কোন রুমে যাব দাদু? মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সজোরে হেসে উঠলেন। হালিমা খান মজা করে বলল, কেন দাদু ভাই, তুমি আমার সাথেই থাকবে? আহিয়ান ঠোঁটে মৃদু হাসির রেখা টেনে বলল, তাহলে তো ভালোই হবে, এবারের ছুটিতে নানু ভাইয়ের বিয়ে খাওয়া যাবে। হালিমা খান চোখ বড় বড় করে বলল, মানে? আহিয়ান ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলল, তুমি যদি আমার সাথে ঘুমাও তাহলে আমার নানু ভাই তো একা হয়ে যাবে। নানু ভাইয়ের জন্য তো একটা সঙ্গী দরকার, তাই না? এবার হালিমা খান আহিয়ানের কান টেনে ধরে বলল, অনেক বড় হয়ে গিয়েছিস তাই না? আহিয়ান বলে মেজো গিন্নি ব্যথা পাচ্ছি। এই ঘটনা দেখে ত্রিধা মিটিমিটি হাসলো আর মনে মনে বলল, ঠিক করেছো দাদু, আর একটু দাও বদমাসটাকে। মালিয়া খান হেসে বলল, মেজো গিন্নি কে পেয়ে তো বড় গিন্নিকে ভুলিয়ে গিয়েছিস। আহিয়ান হালিমার খানের হাত থেকে নিজের কাঁধ ছাড়িয়ে বলল, আমি আমার কোনো গিন্নিকে ভুলিনি। বিদেশে মাটিতে ৩ গিন্নিকে অনেক মিস করেছি। এবার আকলিমা খান কাছে এসে বলল, কদিন পর বিয়ে করলে তো আমাদের ৩ গিন্নিকেই ভুলে যাবে। তখন সারাক্ষণ ছোট গিন্নির কথাই উঠবে আর বসবে। এবার সকলে হেসে দিল। ত্রিধা মুখ ভেঙচিয়ে আস্তে আস্তে বলল, এই রক্তচোষা বাদরকে কে বিয়ে করবে? আর যদিও কেউ বিয়ে করে, সে নিশ্চয়ই কোনো বাদরি হবে। পাশ থেকে আহিয়া বলল, এই ত্রিধা, তুই কি আর মানুষ হবি না? অবশ্য একটা কথা ঠিকই বলছিস। আহিয়ার পুরো কথা শেষ হওয়ার আগেই ত্রিধা ভাব নিয়ে বলল, আমি সবসময় ঠিকই বলি, বলো আপু। আহিয়া ত্রিধার কপালে একটা টোকা দিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, ভাইয়ার কপালে তোর মতো একটা বাদুড়ি জুটবে। ত্রিধা আহিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আপু তুমি কি আমায় ইনডিরেক্টলি বাদুড়ি বললে? ওদের কথার মাঝে মালিহা খান আহিয়ান ও আহিয়ার উদ্দেশ্যে বলল, তোমরা ৩য় তলার রুমে থাকবে। তোমাদের দাদু তোমাদের জন্য ৩য় তলার কাজ কমপ্লিট করেছে, যাতে তার নাতি নাতনিদের দেশে আসার পর কোনো অসুবিধা না হয়। বন্যা ত্রিধার কান টেনে ধরে বলল, সেটা কি তোমার এখনো মনে পড়ছে? ত্রিধা হালকা চিৎকার দিয়ে বলল, আও, ব্যথা পাচ্ছি মাম্মা। বন্যা কানটা আরেকটু জোরে টান দিয়ে বলল, ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি। এবার মেঘ বন্যার হাতে চিমটি কেটে বলল, এই বেবি, আমার মেয়েকে ছাড় বলছি। ভাইয়া আসলে আজকে তোর নামে নালিশ দিব। বন্যা ত্রিধার কান ছিঁড়ে বলল, কয়েকদিন যাক, তারপর বুঝবি ও কী জিনিস। ওর কথা শুনে সবাই হেসে দিল। এবার আহিয়া এগিয়ে এসে ত্রিধার হাতে গিফট বক্স দিল। ত্রিধা তো মহা খুশি। হাসি হাসি মুখ নিয়ে জিজ্ঞাসা করলো, এই গিফট বাক্সতে কি আছে আপু? আহিয়া বলল, এখন তো বলবো না,
রুমে গিয়ে খুলে দেখ। ত্রিধা খুশিতে অধৈর্য ভঙ্গিতে বলল, ঠিক আছে আপু, আমি এক দৌড়ে যাব, আরেক দৌড়ে আবার আসবো, মাঝখানে শুধু বই খাতাগুলো রেখে গিফটটা দেখব। আহিয়া হেসে বলল, ঠিক আছে যা, সাবধানে যাস, দৌড়ে পড়িস না যেন। ত্রিধা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অষ্টাদশীর কন্যা। আবির, মেঘ, আহিয়ান, আহিয়া, আদি ও মিম যাওয়ার পর বাড়িটা অনেক শূন্য হয়ে গিয়েছিল। ছোট সদস্যদের একমাত্র আদরের মেয়ে ত্রিধা। ত্রিধা সারাক্ষণ পুরো বাড়ি মাতিয়ে রাখত। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তাদের কর্তীদের এই বুড়ো বয়সের একমাত্র খুশির কারণ এই ত্রিধা। তাছাড়া তানভীরের আদরের রাজকন্যা। ত্রিধার জন্মের পর তানভীরও বন্যার দ্বিতীয় সন্তানের কথা কখনো মাথায় আনেনি। ত্রিধার এত দুষ্টুমির জন্য বন্যা অনেক সময় শাসন করতে চাইলেও ওর দাদা দাদির জন্য পারত না। ওনাদের একটাই কথা, এই বয়সে মেয়ে একটু চঞ্চল থাকবেই, এতে দোষের কিছু নয়। তাছাড়া ত্রিধা তো বাহিরের কারোর সাথে এত দুষ্টুমি করে না, লেখাপড়া অনেক করে গার্লস কলেজে, তাহলে সমস্যা কি? বন্যার প্রতিবার ওনাদের যুক্তি শুনে হতাশ হয়। তবে একটা কথা সত্যি, খানবাড়ির সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ ত্রিধা কখনই করেনি। বিকেলের স্নিগ্ধ বাতাস সনসন করে বেলকনি দিয়ে রুমে ঢুকছে। ত্রিধা নিজের রুমের দরজাটি ধাক্কা দিতেই লক্ষ্য করলো ভিতরে অন্ধকার। বেলকনি দিয়ে আবছা আলো প্রবেশ করছে, সেই আলোতে সবকিছু কিছুটা স্পষ্ট। ত্রিধা গিফট পেয়ে এতটাই খুশি যে রুমের লাইট অন না করেই বেলকনির দিকে গেল। তাছাড়া গিফট পেতে কারই না ভালো লাগে। বেলকনিতে ছোট একটা দোলনা রাখা, যার আশেপাশে ছোট ছোট ফুল গাছ। ত্রিধা দোলনায় বসে বক্সের রঙিন র্যাপিং পেপারগুলো ছিঁড়তে লাগলো। দেখলো গিফট বক্সে রয়েছে 5টা গোল গাউন, প্রতিটা কালার এতই সুন্দর। ত্রিধা তো এই ড্রেসগুলো পরার লোভ সামলাইতেই পারছে না। বক্সের একপাশে চোখ যেতেই লক্ষ্য করলো অনেকগুলো কসমেটিক জুয়েলারি সেট এবং অনেকগুলো বিদেশি চকলেট। ত্রিধা খুশিতে নিজেকে আর আটকে রাখতে না পেরে সেখান থেকে একটা লাল ড্রেস হাতে নিল, তারপর মুখে একটা চকলেট পুরে দিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। প্রথমে ভেবেছিল আগের ড্রেসটা পাল্টে নতুন ড্রেসটা ট্রায়াল করে দেখবে, পরে ভাবলো কোচিং থেকে এসে নিজের গায়ে কেমন জানি ধুলো ধুলো লাগছে, তাই ত্রিধা শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিল। দীর্ঘ একটা শাওয়ার নিয়ে বাইরে এসে যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন লক্ষ্য করলো আয়নায় তো তাকে দেখা যাচ্ছে না। সে 2 মিনিট ভাবলো, তারপর নিজের মাথায় নিজেই একটা চাবি মেরে বলল, ইস ত্রিধা, তুই কি বলদ, রুমের লাইটটা না জ্বালালে নিজেকে দেখতে পাবে কি করে? বলতে বলতে এগিয়ে গিয়ে রুমের লাইট অন করলো। হঠাৎ চোখ গেল বিছানায় কেউ খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। ত্রিধা খানিকটা ভয় পেলেও সামনে এগিয়ে গেল। চোখে মুখে লাইটের আলো লাগার যুবকটি হালকা নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে বিরক্তি কণ্ঠে বিড়বিড় করে বলল, উফ আহিয়া, লাইটটা অফ কর, কি বলবি বলে যা। আহিয়ানের কণ্ঠ শুনে ত্রিধার তো চোখ কপালে ওঠার উপক্রম। মনে মনে বলল, এই রক্তচোষা বাদর আমার রুমে কি করে? তারপর মনে মনে আরও কিছু ভেবে শয়তানি হাসলো আর বলল, বিদেশি বাদর একটা, দুপুরে তো আপনার চোখ আর ঠোঁট অনেক চলেছিল তাই না? ওয়েট, এটা বন্ধ করার ব্যবস্থা করছি। বলেই ত্রিধা এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে, সেখানে থেকে একটা কাজল, একটা মেকআপ বক্স ও একটা লাল টুকটুকে লিপস্টিক বের করলো। লিপস্টিকটা হাতে নিয়ে নিজের ঠোঁটে একটু লাগাতে লাগাতে বলল, আচ্ছা আপনার মুখটাও এত সুন্দর করে সাজাবো যাতে আমাকে দেখলে আপনার মুখটা আর না চলে, মিস্টার মেহবুব খান আহিয়ান। ত্রিধা পা টিপে টিপে এগিয়ে গেল বিছানার দিকে। আস্তে আস্তে বিছানায় উঠে বসলো। তারপর আহিয়ানের মুখটা হালকা করে ধরে নিজের দিকে ঘুরিয়ে যেই না মেকআপটা ছোঁয়াবে, ঠিক তখনই আহিয়ান ত্রিধাকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের ওর উপর হয়ে গেল। আকস্মিক ঘটনায় ত্রিধা খানিকটা ভয় পেয়ে গেছে, ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। আহিয়ান দেখলো ভয়ে মেয়েটা লাল টুকটুকে অষ্টাধর তীর তীর করে কাঁপছে, চোখে মুখে এখনো সদ্য গোসলের পানির ছিটে বিকেলের নরম আলোয় ঝলমল করছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানা সহ মেয়েটার চোখে মুখে। লাল ড্রেসটাতে দুধে আলতা গায়ের রঙের ত্রিধাকে একদম লাল পরি লাগছে। আহিয়ান বিড়বিড় করে বলল, আকাশ থেকে নেমে আসে লাল পরি, একজন আরেকজনের নিঃশ্বাস উপলব্ধি করতে পারছে তারা, এখন এতটাই কাছে। এর মাঝেই হঠাৎ ত্রিধা চোখ খুলে বলল, আহিয়ান ভাইয়া, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর জীবনও এমন করব না, পিঙ্কি প্রমিস। আহিয়ান এবার নিজেও থতমত খেয়ে গেল। এই পাগলি মেয়েটাকে এভাবে দেখার কিছু নেই,
কথাটা মনে মনে বলি সে ত্রিধাকে ছেড়ে দিল। তারপর একটু গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে ত্রিধার উদ্দেশ্যে বলল, তোর এখানে কি চাই? সে ছোটবেলা থেকেই দেখছি আমাকে ডিস্টার্ব না করলে কি তোর ভালো লাগে না? ত্রিধা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে কিভাবে ডিস্টার্ব করলাম? বরং আপনি তো আমার বিছানায় এসে ঘুমিয়ে আছেন। আহিয়ান এবার নিজের ভুল বুঝতে পেরে কথা এড়িয়ে ধমক দিয়ে বলল, সর সামনে থেকে, অন্য রুমে চলে যাচ্ছি। আহিয়ান দরজার সামনে যেতেই ত্রিধা ডেকে বলল, আহিয়ান ভাই। আহিয়ান পেছনে ঘুরে আস্তে করে বলল, হুম। ত্রিধার টুকটুকে লাল গাউনটাকে হাতে ধরে ঘোরাতে ঘোরাতে বলল, আমাকে কেমন লাগছে? আহিয়ান এক নজর ত্রিধার মুখের দিকে তাকিয়ে বলল, একদম সাদা মূলা থেকে লাল মূলার মতন লাগছে। ত্রিধা চোখ গোল করে তাকিয়ে বলল, কি? আহিয়ান আর কিছু না বলে বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। আর ত্রিধার আগে জিদে হনহন করে ঢুকলো ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে। বিকাল 6টা বাজে। আলী আহমদ খানের গাড়ি ও তানভীরের বাইকের শব্দ একসাথে পাওয়া যাচ্ছে। তানভীর অফিস ছুটির পর একটা জরুরি প্রয়োজনে আব্বু চাচুদের অফিসে গিয়েছিল। সেখান থেকে একেবারে ওনাদের নিয়েই ফিরেছে। বাড়িতে ঢুকতে ঢুকতে খানবাড়ির পুরুষরা ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত। তানভীর কলিং বেল বাজাতে গিয়ে লক্ষ্য করলো দরজা খোলাই আছে। দরজা এভাবে খোলা দেখে তার মনে একটু সন্দেহ জাগলো। এগিয়ে গেল ভেতরে। সারা বাড়ি অন্ধকার দেখে সে একটু থমকে দাঁড়ালো। ইতিমধ্যে তার পাশে এসে দাঁড়িয়েছে আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান। আলী আহমদ খান একটু গম্ভীর কণ্ঠে বললেন, বাড়ির লোক সব কই? এই অসময়ে সারা বাড়ির লাইট অফ কেন? তানভীর একটু আশ্বাস দিয়ে বলল, আমি দেখছি বড় আব্বু। বলেই তানভীর এগিয়ে গেল লাইটের সুইচের দিকে। লাইট অন। এক মুহূর্তে সবাই বলে উঠল, সারপ্রাইজ! সকলে অবাক হয়ে সেদিকে তাকালো। দেখলেন আবির, মেঘ, আহিয়ান, আহিয়া, ত্রিধা, আদি, রায় ও আদিবা দাঁড়িয়ে আছে। তানভীর তো খুশিতে ছুটে গেল আবিরের দিকে, ঝাঁপড়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আবিরও এতদিন পর ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? তোমাকে ছাড়া ভালো ছিলাম না তো এত বছর, কিন্তু এখন বিন্দাস আছি। পাশ থেকে মেঘ কাঁদো কাঁদো মুখ দিয়ে নিয়ে বলল, ভাইয়া তো আমায় ভুলেই গেছে। এবার তানভীর মেঘের কাছে গিয়ে কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি কি আমার মিষ্টি বোনটাকে ভুলতে পারি? মেঘ তো এবার কেঁদেই দিল, বলল, কেমন আছো ভাইয়া? তানভীর আর আহ্লাদি বোনের চোখের পানি মুছে দিয়ে বলল, ভালো আছি বোনু, তুই কেমন আছিস? এতদিন ভালো ছিলাম না তোমাদের ছাড়া, এখন ভালো আছি। অন্যদিকে আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারা যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। আহিয়ান ও আহিয়া এগিয়ে গেল সেদিকে, ওনাদের সালাম করে দোয়া নিল। আবির এগিয়ে গিয়ে বাবাকে সালাম করে বুকে জড়িয়ে ধরল। আলী আহমদ খান এত বছর পর ছেলের কাছে পেয়ে হয়তো কিছুটা আবেগী হয়ে উঠলেন। আবিরের কপালে চুমু দিয়ে বলল, এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আর যাস না বাপ। শেষ বয়সে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আবির বাবাকে আরেকবার জড়িয়ে ধরে বলল, যাব না আব্বু, আর কোথাও যাব না তোমাদের ছেড়ে। এদিকে মেঘ, আদি ও রায় এসে বাড়ির তিন কর্তাকে সালাম করলো। আদি ইকবাল খানকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমি লন্ডনে চাকরিটা থেকে রিজাইন নিয়েছি। এখন থেকে তোমাদের সাথেই দেশে থাকবো, তোমাদের ব্যবসা সামলাবো ভাইয়ার সাথে। ইকবাল খানের চোখে খুশিতে চকচক করে উঠল। বলল, সত্যি বলছিস বাবা? তোরা সত্যি কেউ আর যাচ্ছিস না? আদি মাথা ঝাঁকিয়ে বলল, জি আব্বু। মেঘ তো নিজের আব্বুকে জড়িয়ে ধরে সে কি কান্না! ওর কান্নার মুহূর্তটা হাসি খুশি পরিবেশটা ভারী উঠল। আদিবা ছুটে এসে আলী আহমদ খানের কোলে উঠল। কোলে থেকে বারবার বলছে, বড় দাদু, আমার বড় আম্মু কাছে, তুমি কি মেরেছো? আলী আহমদ খান হেসে দিয়ে বলল, না ছোট বউ, মেঘ আমার অনেক আদরের মেয়ে, আমি কি তাকে মারতে পারি?